অস্তিত্ব এবং আপনাদের দাবি এই কোনোটাই অরাজনৈতিক না, কারণ আপনারা রাষ্ট্রের কাছে দাবি নিয়ে পৌঁছেছেন এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকের যে সম্পর্ক এটা অরাজনৈতিক সম্পর্ক, এটা রাজনৈতিক সম্পর্ক। নাগরিক তার অধিকার আদায়ের জন্য রাষ্ট্রের কাছে যাবে এবং সেই অধিকার যদি রাষ্ট্রের পলিসির উপর আঘাত করে, রাষ্ট্রের পলিসি বা নীতি পরিবর্তনের বাধ্য করে রাষ্ট্রকে, সেটা অবশ্যই রাজনৈতিক। কারণ যারা রাষ্ট্রে হাল ধরে বসে আছেন তারা তাদের অস্তিত্বের জন্য রাষ্ট্রের একটা নীতিমালা তৈরি করে থাকে এবং তারা তাদের একটা দর্শনের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালিত করে এবং সেই দর্শনটা তাদের অস্তিত্বের উপযোগী এবং তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার উপযোগী করে তারা ঢেলে সাজায়। আপনাদের দাবির 1 নম্বর দফাটাই সেই দর্শনের উপর আঘাত হানছে, আপনার এটা মনে রাখতে হবে। এবং তাদের দর্শনের উপর আঘাত হানা মানে তাদের অস্তিত্বের উপর আঘাত হানা, সরাসরি তাদেরকে চ্যালেঞ্জ করছে না তারা। তো বিষয়টি আপনারা যতই অরাজনৈতিক বলেন, এটা অরাজনৈতিক, এটা রাজনৈতিক। আপনাদের উত্থান এবং অস্তিত্ব দুটোই রাজনৈতিক। সেই দিক থেকে আপনাদেরকে রাজনীতির ভাষায় কথা বলা এবং রাজনীতির ভাষা বুঝতে পারা, এইটা অর্জন করতে হবে। এই কৌশলের জন্য আপনাদের অর্জন করতে হবে। ধর্মতত্ত্বের ভাষা এবং রাজনীতির ভাষা ভিন্ন, কিন্তু যেহেতু আপনাদের অস্তিত্ব এবং উত্থান রাজনৈতিক, আপনাদেরকে রাজনৈতিক ভাষায় কথা বলতে শিখতে হবে এবং রাজনীতির ভাষা বুঝতে শিখতে হবে। এই হলো আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ইতিমধ্যে বিদেশি মিডিয়া এবং দেশি মিডিয়ার কাছে মোটামুটি ভাবে তারা সক্ষম হয়েছে যে হেফাজতকে তাদের ভাষায় কথিত ফেনাটিক একটা সংগঠন হিসাবে প্রমাণ করার বা চিত্রিত করা, এবং হেফাজতের অস্তিত্ব বা উত্থান এটা নারী প্রকৃতির বিরুদ্ধে, এটাও তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে, মানে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে। এই বিষয়গুলো আপনাদেরকে চিন্তায় এনে আপনাদের কর্মকৌশল ঠিক করতে হবে এবং আপনাদেরকে যেগুলো পরিষ্কার করতে হবে যে তারা ফেনাটিক বলতে যা বোঝাতে চাচ্ছে আপনারা তা নন, এবং যে আপনাদের উত্থান বা অস্তিত্ব বা আপনাদের সাফল্য বা আপনাদের দাবি এর কোনোটাই নারী প্রগতির বিরুদ্ধে নয়। এগুলো আপনাদের ভাষায় আপনাদেরকে প্রমাণ করতে হবে। তারপরে কথা হলো যে আপনারা এই কথাগুলো অনেকে বলছেন যে হেফাজতের 13 দফার ভিতরে সাধারণ মানুষের কোনো কথা নেই, তারা আখেরাত বা বেহেশতের কথার সঙ্গে সংশ্লিষ্ট তাদের নীতিগুলো নিতান্তই পরলৌকিক ব্যাপার। সেই ক্ষেত্রে আপনারা যে মানুষের সমাজের জুলুম বঞ্চনার বিরুদ্ধে কিছু কথাবার্তা আপনাদেরকে বলতে হবে, অর্থাৎ মানুষ যাতে শুধুই মাত্র যে অভিযোগটা খণ্ডন করার জন্য যে আপনারা শুধুমাত্র যে আপনাদের মানে পরকালীন দাবি দেওয়া নয়, ইহকালীন বিষয়েও আপনারা ভাবেন, এই কথাগুলো আপনাকে প্রমাণ করতে হবে। এরপরে আরেকটা বিষয়, আমার কাছে এটা শুরু থেকে প্রমাণ হয়েছে, আমি একটা বিষয় বলিনি, হেফাজতের শুরু থেকে কার্যক্রমের সঙ্গে আমার ব্যক্তি অবস্থান থেকে আমি কিছুটা সংশ্লিষ্টতা রয়েছে। সেদিক থেকে আমার কাছে এটা মনে হয়েছে আমার অবজারভেশনে যে অনেক কিছুই ওটা বুঝার বাকি বা বুঝতে ওনাদের সমস্যা হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, বেগম জিয়া যখন 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, সেই আলটিমেটামের পরেই আমাকে চট্টগ্রাম থেকে একজন প্রশ্ন হেফাজতের কেন্দ্রীয় নেতা জিজ্ঞেস করলেন যে তার ব্যাখ্যাটা চাইলেন, কি হতে পারে, কেন। এটা পরিষ্কার এই কথা থেকে যে বিএনপির সঙ্গে ওনাদের যে বোঝাপড়া কোনো কিছুই ছিল না এবং ওনারা করতে যাচ্ছেন এটা সম্পূর্ণ মানে হেফাজতের জ্ঞানের বাইরে এই ঘটনাটা ঘটেছে। দ্বিতীয়ত কেন ঘটেছে এটা তারা বুঝতে সক্ষম ছিলেন না পুরোপুরি। আমি আমার বক্তব্য আমার দৃষ্টিভঙ্গি আমি ব্যাখ্যাটা দিয়েছি, বলে দিয়েছি। তো এই কথাটা এই জন্য বললাম যে উদাহরণ যে ওনাদের অনেক কিছু অনেক অভিজ্ঞতার অভাব রয়েছে, অনেক কিছু বোঝার বা রাজনৈতিক যে লিয়াজ অন্যরা যে যার প্রত্যেকটা গ্রুপ স্টেকহোল্ডার তারা চাইবে যে কোনো পরিস্থিতি থেকে নিজস্ব ফায়দা সুফল ভোগ করার জন্য। সেই ক্ষেত্রে হেফাজতকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়গুলো দেখতে হবে এবং চিন্তা করতে হবে তার কর্মকৌশল নির্ধারণের ক্ষেত্রে। তারপরে আরেকটি বিষয় হলো যেটা অবশ্য আমি জানি যেটা কেউ কেউ প্রশ্ন করেছেন, জরিপ। আমি জানি যে জরিপ চলছে, তবে এটা কত দ্রুত সম্ভব সেটা আপনারা আলোচনা করুন আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে। সেটা আপনার তবে বিষয়টা অত্যন্ত জরুরি, যত শীঘ্র সম্ভব এটা জরিপটা সম্পন্ন হওয়া প্রয়োজন। আমি আমার বক্তব্য সংক্ষেপে এখানে শেষ করলাম।